শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টার মধ্যে সব ধরনের খবর আপনাদেরকে জানিয়ে দেব। চেষ্টা করব খবরটা খুব বড় না করতে এবং দ্রুততার সাথে বলতে, যাতে করে সব আপডেট এই 1 ঘন্টায় জেনে যেতে পারেন। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছে। কিছু মানুষের দেশের স্থিতিশীলতা কখনোই ভালো লাগে না, তাই ক্ষমতায় যাওয়ার ইচ্ছে থাকলে অস্থিতিশীলতা তৈরি না করে জনগণের কাতারে দাঁড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় বিএনপির সমালোচনা করে বললেন, অনির্বাচিত সরকার ক্ষমতায় আসলে মহাভারত অশুদ্ধ হবে না, তবে দেশের সংবিধান অশুদ্ধ হবে বলে মন্তব্য তার। আরও বললেন, কৃষি ও খাদ্যে সব ধরনের ভর্তুকি দেওয়া হবে, তবে জ্বালানি খাতে ভর্তুকি দিলে উচ্চবিত্তদের লাভ হয়, গরিবদের কোনো লাভ হয় না, আর তাই জ্বালানি খাতে ভর্তুকি দেয়া হবে না বলে জানান প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী বলেছেন, সাহিত্যের প্রতি নতুন প্রজন্ম যত বেশি আগ্রহী হবে, ততই মাদক ও সন্ত্রাস দূর হবে। এছাড়া হাতে বই নিয়ে পড়ার মতো তৃপ্তি অন্য কোনোভাবে পাওয়া যায় না বলেও জানান প্রধানমন্ত্রী। দেশে একটা স্থিতিশীলতা আছে, আমার মনে হয় যেন কিছু লোক আছে তাদের দেশের স্থিতিশীলতা ভালো লাগে না। তা আমার কথাটা হচ্ছে, কারো যদি ক্ষমতা যাওয়ার ইচ্ছা থাকে তা জনগণের কাতারে দাঁড়াবে, নির্বাচন করবে, ভোট করবে, জনগণ যাকে চাইবে তারা ক্ষমতায় আসবে, যেন মানুষ স্বাধীনভাবে তার ভোট দিতে পারে, শান্তিপূর্ণভাবে তার অধিকারটা সে প্রয়োগ করতে পারে। আমরা সেটাই চাই এবং সেই ব্যবস্থাটা আমরা কিন্তু করেছি। ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে ভাষার মাসের প্রথম দিনে একটি মামলার রায় বাংলায় দিয়েছেন হাইকোর্ট। সকালে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বাংলায় এই রায় ঘোষণা করেন। আদালতে এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত, রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শরীফুল ইসলাম। রিট মামলার রায় দেওয়ার আগেই বিচারপতি নাইমা হায়দার বলেছেন, আজ 1 ফেব্রুয়ারি ভাষার মাস আজ থেকেই শুরু এবং ভাষা শহীদদের আত্মার প্রতি সম্মান জানিয়ে আজকের প্রথম রায়টি বাংলায় ঘোষণা করা হয়েছে। এদিকে আজ থেকেই চেম্বার আদালতের সব আদেশ বাংলায় দেওয়া হবে বলে চেম্বার জজ জানিয়েছেন। এই উদ্যোগকে প্রশংসনীয় বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। আমাদের সাধারণ মানুষ যারা বিচারপ্রার্থী জনগণ, তাদের অনেকেই হয়তো প্রপারলি ইংরেজিটা বুঝতে পারেন না। সেই ক্ষেত্রে বাংলায় রায় হলে তাদের জন্য পড়তে সুবিধা হবে, আর যেগুলো গুরুত্বপূর্ণ রায় সেগুলো ইংরেজিতে দেওয়া যাবে, মানে বিদেশের সাথে সম্পর্কিত সেগুলো ইংরেজি দেওয়া যেতে পারে। কিন্তু সাধারণ যে রায়গুলো মানুষের জায়গা সম্পর্কে নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে সেগুলো বাংলায় দিলে মানুষের জন্য সহজবোধ হবে। সরকারি ব্যবস্থাপনায় এবার হজ প্যাকেজের খরচ 6,83,018 টাকা নির্ধারণ করেছে ধর্ম মন্ত্রণালয়। দুপুরে সচিবালয়ের ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তিনি বলেছেন, এবার কোটা অনুযায়ী 1,27,198 জন হাজি হজে যেতে পারবেন এবং বিমানের ভাড়া ও রেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় হজ প্যাকেজের মূল্য বেড়েছে বলে তিনি জানালেন। তবে বেসরকারি হজ প্যাকেজের মূল্য 6,57,907 টাকা নির্ধারণ করা হয়েছে। এটা কমতেও বাড়তে পারে বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী। এদিকে হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বলেছেন, বিমান ভাড়া নির্ধারণ সঠিক হয়নি, এটি আরও কম হওয়া উচিত ছিল। বিমান ভাড়া নির্ধারণের জন্য একটি টেকনিক্যাল কমিটি গঠন করা উচিত ছিল বলেও জানান তিনি। আনুষঙ্গিক ব্যয় খুব একটা বাড়েনি, বিভিন্ন খাতে আমরা সমন্বয় করেই আমরা আমাদের এটা কাজ করেছি। বেসরকারিটা আমরা যেটা আলোচনার মধ্যে নিয়ে আসছি সেটি শুধু বলেছি আপনাদেরকে 6,57,960, তবে এর থেকে কম বেশি কিছু ব্যয় করতে পারে। বিমান ভাড়া নির্ধারণ করার জন্য যদি একটি টেকনিক্যাল কমিটি করা হতো, যে টেকনিক্যাল কমিটি এভিয়েশন ইন্ডাস্ট্রি সম্পর্কে ভালো জানেন, ওনারা এটার উপরে একটা পরামর্শ দিতে পারতেন, তারপরে অন্যান্য সকলে মিলে একটা ভাড়া নির্ধারণ করতো, তাহলে কোনো কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে অস্পষ্টতা থাকতো না। বিচ্ছিন্ন দু একটি অপ্রীতিকর ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবেই 6টি সংসদীয় আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করায় এই আসনগুলো শূন্য হয় এবং শীতের সকালে ভোটার উপস্থিতি একেবারে কম ছিল। সবখানে শতভাগ ইভিএমেই ভোট নেওয়া হয়। নির্বাচন কমিশন এই ভোটে কোনো কেন্দ্রেই সিসি ক্যামেরা বসায়নি। আমি ভোট দিতে আসছিলাম, আমি ভোট দিলাম সুষ্ঠুভাবে। ইভিএমে ভোট দিতে আসলাম, খুব ভালো লাগলো, দ্রুত গতিতে ভোট দিলাম। ব্যালটের থেকে অনেক ভালো,
এবং কোনো গ্যাঞ্জাম নাই, কোনো গ্যাদারিং নাই। আমি এই প্রথম ভোট দিলাম এবার, অনুভূতিটা খুব ভালো লাগছে। এখন পর্যন্ত আমরা কোথাও থেকে কোনো অভিযোগ পাইনি, যেহেতু ইভিএম এর ভোটটা নতুন। এক ভোটার হয়তো এক বুথে ভোট, সে অন্য বুথে যাচ্ছে, এই একটা কমপ্লেইন ছাড়া আর কোনো কমপ্লেইন নেই, এবং প্রার্থীদের এজেন্টও আছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের আদর্শ জেলা স্কুলের 2 প্রার্থীর কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। স্বতন্ত্র প্রার্থীর এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ হচ্ছে। এ নিয়ে 2 প্রার্থীর অনুসারীরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। ভোটের পরিবেশ রক্ষায় পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। পরে র্যাবের বম্ব ডিসপোজাল ইউনিট কেন্দ্রের মাঠ থেকে একটি ককটেলও উদ্ধার করে। আমরা আপনাদেরকে উপনির্বাচনের খবর সহকর্মীদের মাধ্যমে জানিয়ে দেবার চেষ্টা করছি। ব্রাহ্মণবাড়িয়া যাব। আশুগঞ্জে সহকর্মী শফিকুল ইসলাম আমাদের জন্য অপেক্ষা করছেন। শফিক, এবারের ভোট তো বেশ আলোচিতই বলা চলে, এবং সকাল থেকে আপনারা যেমনটি আমাদেরকে জানিয়েছিলেন ভোটার উপস্থিতি কম ছিল, আবার সবগুলো কেন্দ্রে ইভিএমেই ভোট নেওয়া হয়। সব মিলিয়ে কেমন হলো নির্বাচন? হ্যাঁ বৃষ্টি, আসলে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের 132টি কেন্দ্রে কিন্তু শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আসলে কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু আসলে ভোট গ্রহণ কিন্তু শেষ হয়েছে। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে লাপাত্তা যে প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ, তাকে কিন্তু এখনো তার কোনো খোঁজ এখনো মিলেনি। তার পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী আজ বিকেলে আমাদের সাংবাদিকদের সাথে কিন্তু তিনি একটি সাংবাদিক সম্মেলন করেছেন। তিনি জানিয়েছেন সে তার স্বামীকে ফেরত পেতে চায়, এবং নির্বাচন ব্যবস্থাপনা নিয়েও সে বিভিন্ন অভিযোগ কিন্তু তুলে ধরেছেন। আরেকটি বিষয় আপনাকে যদি জানিয়ে রাখি যে অসমর্থিত বিভিন্ন ফলাফল ইতিমধ্যে আমরা পেয়ে গেছি সরাইল এবং আশুগঞ্জে। আসলে এখন বিজয়ের পথে বিএনপি থেকে যিনি পদত্যাগ করেছিলেন সংসদ সদস্য পদ থেকে, পরবর্তীতে তিনি বিএনপি থেকে বহিষ্কার হয়েছিলেন। স্বতন্ত্র প্রার্থী ছিলেন উকিল আব্দুল সাত্তার ভূঁইয়া। অনেকটা বিজয়ের পথে, অর্থাৎ হয়তোবা কিছুক্ষণ সময়ের মধ্যে তার প্রাপ্ত ভোটের ফলাফলটা আমরা জানতে পারবো। বৃষ্টি, ধন্যবাদ, আপনি জানাচ্ছিলেন আমাদেরকে বিস্তারিত শফিক। এবারে আমরা যাব বগুড়ার 4 আসনের খবর জানতে। আমাদের সহকর্মী শফিক ছোটন সকাল থেকেই সেখানকার খবর জানিয়েছেন। এবং শফিক, আপনি এর আগের ঘন্টার সংবাদে যেমনটি বলেছিলেন যে 1-2টি কেন্দ্রের ফলাফল হাতে আসতে শুরু করেছে, একটি কেন্দ্রে হিরো আলম বিজয়ী হয়েছিলেন। এখন আপনার হাতে আসলে কতগুলো কেন্দ্রের ফলাফল আসলো, ভোট গণনা কোন পর্যায়ে আছে জানাবেন। বৃষ্টি, আমি এই মুহূর্তে যেখানে আছি এটি হচ্ছে নন্দীগ্রাম উপজেলা পরিষদ হলরুম। এখানে বিভিন্ন কেন্দ্র থেকে আসা ফলাফল ঘোষণা করা হচ্ছে। নির্বাচনী কর্মকর্তা যারা আছেন তারা এখানে ফলাফল ঘোষণা করছেন। এখানে বিভিন্ন প্রার্থীর লোকজন আছেন এবং এজেন্টরা আছেন, তারা ফলাফল শুনছেন। একটি একটি করে ফলাফল ঘোষণা করা হচ্ছে। এখানে আসলে এর আগের বুলেটিনে আমি যেমন বলেছিলাম যে একটি কেন্দ্রে হিরো আলম বেশ কিছু ভোটে এগিয়ে আছেন, তিনিও এখানে আছেন। আমরা একটু হিরো আলমের সঙ্গে কথা বলতে চাই। আলম, আপনাকে কি জানতে চাই যে আসলে কি অবস্থা ফলাফলের এখন পর্যন্ত? ফলাফল গণনা চলতেছে, এখন আমার রেজাল্ট আসেনি, আমরা গণনা শুনতেছি আর কি। এখন পর্যন্ত কয়টা পাওয়া গেছে? 7টাতে আপনার কি অবস্থা? টোটাল আমি দেখিনি, দেখতেছি আর কি। আচ্ছা, আমরা শুনছিলাম হিরো আলম বলছিলেন যে তিনি 60টি কেন্দ্রের ফলাফল পেয়েছেন, সবগুলো এখন পর্যন্ত তার হাতে আসেনি। তিনি বলছেন যে এরই মধ্যে বেশ কিছু কেন্দ্রের ফলাফলে তিনি এগিয়ে আছেন, এমনটি আমাদেরকে জানিয়েছিলেন। তার কর্মী সমর্থকরাও আমাদেরকে জানিয়েছিলেন বেশ কয়েকটি কেন্দ্রের ফলাফলে তিনি এগিয়ে আছেন। আর সার্বিক পরিস্থিতি বলি যে 8:30 থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ হয়েছে। বিকেল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে, একটানা ভোট গ্রহণ হয়েছে, এবং কোনো বিশৃঙ্খলার খবর আমরা পাইনি, কিংবা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি। সব মিলিয়ে সুষ্ঠু এবং সুন্দরভাবেই ভোট হয়েছে, এমনটি কিন্তু প্রার্থী, সমর্থক এবং ভোটার যারা আছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে ছোটন। 2023 ডিসেম্বরের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট সুষ্ঠু করতে সব ধরনের চেষ্টা করবে ইসি। বিকেলে 6টি আসনের উপনির্বাচন শেষে সব কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
তিনি বলেছেন, উপনির্বাচন সুষ্ঠু ও সুশৃঙ্খল হচ্ছে, কোথাও কোথাও ছোট কিছু অনিয়ম হলেও ব্যাপক আকারে কিছু হয়নি। ভোটের জন্য স্থানীয় প্রশাসনের উপর নির্ভর করতে হয়, তবে এবারের ভোটে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকায় সন্তুষ্ট কমিশন। নির্বাচনে সিসি ক্যামেরা না থাকলেও গণমাধ্যমের মাধ্যমে ও নিজস্ব ব্যবস্থাপনায় পর্যবেক্ষণ করেছে ইসি। নির্বাচনে ভোটারদের উপস্থিতি আনুমানিক 15 থেকে 20% ছিল বলেও সিইসি জানিয়েছেন। আমরা যে তথ্য পেয়েছি, উপনির্বাচন আমরা বলবো সুষ্ঠু হয়েছে। উপস্থিতির হার তুলনামূলকভাবে কম ছিল, আনুমানিক 15, 20, 25 ইত্যাদি হতে পারে, তবে নিশ্চিত করে এখনো বলা যাবে না। এটার জন্য আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে। আমরা স্থানীয় প্রশাসন থেকে সর্বক্ষণ তথ্য নিয়েছি। আমরা টিভি চ্যানেলগুলোর উপর সর্বক্ষণ দৃষ্টি রেখেছিলাম। অনিয়ম বা কারচুপির উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। উপনির্বাচন দিয়ে দেশে আবারও গণতন্ত্রের বিজয় হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে রাজধানীর যাত্রাবাড়িতে দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি কথা বলেছেন। আরও বললেন, সংসদ থেকে পদত্যাগ করে বিএনপি কত ভুল করেছেন তা যতদিন যাবে তত অনুধাবন করবেন। আর এ সময় বিএনপির পৃথিবী ক্রমেই ছোট হয়ে আসছে উল্লেখ করে ওবায়দুল কাদের বললেন, বিএনপির কর্মসূচি এখন কেবলই নরম হচ্ছে, গণ অভ্যুত্থান থেকে এখন পদযাত্রায় নেমেছেন। এরা অপপ্রচার করে এই সরকারের আমলে সুষ্ঠু নির্বাচন হয় না, বিদেশিদের কাছে নালিশ করে। বকুল সাহেব পার্লামেন্টকে পদত্যাগ করে কত বড় ভুল করেছে। আওয়ামী লীগ নয়, বিএনপির নেতারাই পালাবে, কারণ তারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারছে, এমন অভিযোগ করেছেন যুবলীগের নেতারা। সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দেশব্যাপী বিএনপি জামায়াতের নৈরাজ্য তাণ্ডবের প্রতিবাদে শান্তি সমাবেশে এমন অভিযোগ তারা করেছেন। বিএনপিকে কালসাপ উল্লেখ করে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, এদের রাজনীতি থেকে নিষিদ্ধ করা উচিত। বিএনপি যতদিন রাজনীতিতে থাকবে ততদিন দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। আর যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে নূর পরশ বলেছেন, মানুষের উন্নয়নের জন্য দরকার হলে বঙ্গবন্ধু কন্যা আজীবন ক্ষমতায় থাকবেন। দেশের মানুষ শেখ হাসিনাকে আরেকবার ক্ষমতায় চায়, এমনটিও বলেন তিনি। সেই নিজামী মুজাহিদ তাদের গাড়িতে লাল সবুজের পতাকা কেন পথ করে? ধোঁকাবাজ মিথ্যাচারী একটি সংগঠন এই বিএনপি জামাত, তাদেরকে রাজপথে তাদেরকে প্রতিহত করতে হবে। সততার রাজনীতি, নিষ্ঠার রাজনীতি, পরিশ্রমের রাজনীতি, মানুষের প্রতি ভালোবাসার কারণে বঙ্গবন্ধু কন্যা এখন আসলে প্রকৃত পক্ষে এই পৃথিবীতে একজন প্রথম শ্রেণীর জনপ্রিয় রাজনীতিবিদে পরিণত হয়েছে। সেই দোষের কারণে তো সে এক টার্ম কেন, বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা দরকার হলে আজীবন ক্ষমতায় থাকবে, রাষ্ট্রপতিতে থাকবে। বিএনপির পদযাত্রায় মানুষের ঢল দেখে আওয়ামী লীগ ভয় পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেছেন, এই পদযাত্রা আওয়ামী লীগের সব যাত্রার পূর্বযাত্রা। বিকেলে রাজধানীর কমলাপুরে বিএনপির পূর্ব ঘোষিত পদযাত্রায় এমন মন্তব্য করে তিনি বলেছেন, বিএনপির চিৎকার কিংবা নীরবতায় আওয়ামী লীগ ভয় পায়। বিএনপির নেতাদের আত্মবিশ্বাস ও আর্তনাদ বলছে সরকারের পতন ঘটবে। আর এ সময় সরকার বিদ্যুতের দাম অযৌক্তিকভাবে বাড়িয়েছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেছেন, সংবিধানকে কেটে ছিঁড়ে সংবিধানের অপমান করেছে এই সরকার। হঠাৎ করে কথা নাই, বার্তা নাই, বলা নাই, কওয়া নাই, বিদ্যুতের দাম বাড়ায় দিল। বিদ্যুৎ মন্ত্রী বলে ফেললেন যে মাসে মাসে সমন্বয় করা হবে। ভাবটা এরকম, এটা কারো একটা রাজত্ব, রাজার হুকুম মতো দেশ চলবে। চিনির বাজারে সংকট কাটছে না, মোকামে সরবরাহ কমেছে, বেঁধে দেয়া দামেও চিনি মিলছে না। ক্রেতাদের অভিযোগ, বাধ্য হয়ে বাড়তি দাম দিয়ে চিনি সংগ্রহ করতে হচ্ছে। খুচরা বাজারে কেজিতে 5 টাকা বৃদ্ধি করে আজ থেকে নতুন দর কার্যকর হওয়ার কথা, কিন্তু বিক্রেতারা বলছেন মিলগেট থেকে নির্ধারিত দরে চিনি মিলছে না, আর তাই নতুন দরে চিনি বিক্রি করা সম্ভব হচ্ছে না। নতুন দর অনুযায়ী প্রতি কেজি খোলা চিনি 107 টাকা, প্যাকেটজাতের জন্য 112 টাকা দিতে হবে। আর ক্রেতাদের অভিযোগ, খোলা ও প্যাকেটজাত চিনির জন্য 112 থেকে 120 টাকা পর্যন্ত গুনতে হচ্ছে। কি
কিছুই করার নাই, দাম যত বেশি খাইতে হইতেছে, খাইতেছি। এখন খাওয়ার জিনিস তো না খেয়ে তো আর পারা যাবে না, এটাই মানে দাম বেশিতে সবারই সমস্যা। খোলা চিনি যেটা বিক্রি করতেছি বর্তমানে সেটা 110 টাকা 112 টাকা করে প্রতি কেজি বিক্রি করতেছি। কোম্পানিদের কাছ থেকে যেটা নিতে চাই সেটা গাইডে নিতে হয় আর কি, গাইডের থেকে বেশি হচ্ছে আমাদের কাছে। তো কাস্টমারদেরকে তো আবার বুঝাতে পারতেছি না যে গাইডের চেয়ে বেশি আমরা কিনতে হয়, আবার বেশি বিক্রি করতে হয়। নিম্নবিত্তদের করের বোঝা কমিয়ে চলতি অর্থ বছরের বাজেট উত্থাপন হলো ভারতে। বুধবার দুপুরে ভারতীয় পার্লামেন্টে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বাজেটের সবচেয়ে বড় চমক হিসেবে দেখা হচ্ছে আয়কর কাঠামোয় পরিবর্তন। মধ্যবিত্তদের জন্য বিশেষ ছাড় ঘোষণা হয়েছে। এবারের বাজেটে করমুক্ত আয়ের সীমা নির্ধারণ করা হয়েছে 3 লাখ। এছাড়া বার্ষিক 9 লাখ রুপি আয় হলে কর 45,000 দিতে হবে, যা আগের তুলনায় 25% কম। বাজেটের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, উন্নত ভারত গড়তে এই বাজেট ভূমিকা রাখবে। আর বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনকে সামনে রেখে দরিদ্র মধ্যবিত্তদের বিশেষ সুবিধা দিচ্ছে সরকার। ইউক্রেনে নতুন করে 7টি যুদ্ধযান পাঠালো যুক্তরাষ্ট্র। চলতি মাসেই 12টি সামরিক যান পাঠানোর কথা জানিয়েছে ফ্রান্স। তবে দেশটির কাছে যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ চায় জেলেনস্কির সেনারা। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না জানালেও ইউক্রেনকে ফাইটার জেট দেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছে ফ্রান্স। আর জেলেনস্কির দাবি, রাশিয়ার নতুন হামলার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে। আমাদের বার্তা স্পষ্ট, ইউক্রেনকে কোনো প্ল্যান দেয়া হবে না। ইউক্রেনের মন্ত্রী তার সামরিক বাহিনীর যা প্রয়োজন তা আমাদের জানিয়েছে। যুদ্ধবিমানও তার অংশ ছিল। আমাদের মধ্যে ইউক্রেনীয় পাইলটদের ফাইটার জেট চালানোর প্রশিক্ষণ দেয়া নিয়ে আলোচনা হয়েছে, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সামরিক বাহিনী ও গোয়েন্দা প্রধানের সাথে বৈঠক করেছি। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি। দখলদারদের মোক্ষম জবাব দেয়া এরই মধ্যে শুরু করেছে আমাদের সেনারা। ইউক্রেনীয়রা সবাই একসাথে কাজ করছে। ইউক্রেন যুদ্ধে ঘনিষ্ঠ মিত্র রাশিয়াকে আরও সহায়তায় প্রস্তুত বেলারুশ। মঙ্গলবার এই মন্তব্য করেন দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। যদিও তার দাবি, অভিযান পরিচালনায় কারও সহায়তার প্রয়োজন নেই রাশিয়ার। আফ্রিকার দেশ জিম্বাবুয়ে সফরকালে রাশিয়াকে সমর্থন দেয় তার দেশ চাপে রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে একথা তিনি বলেছেন। তবে কী ধরনের সহায়তা করতে চান সে বিষয়ে বিস্তারিত জানাননি। গেল ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণের জন্য রাশিয়াকে নিজ ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয় বেলারুশ। গত মাসে রাশিয়ার সাথে যৌথ সামরিক মহড়াও চালায় দেশ। তবে এখন পর্যন্ত বেলারুশে কোনো সৈন্য সরাসরি যুদ্ধে অংশ নেয়নি। মাশরাফি বিন মুর্তজার দল শক্তি বাড়াচ্ছে আরও। দলের সাথে যোগ দিয়েছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ ইরফান ও আফগান অলরাউন্ডার গুলবাদিন নাইব। সিলেট স্ট্রাইকার্স ফ্র্যাঞ্চাইজি এই দুই বিদেশির যোগ দেওয়ার খবর নিশ্চিত করেছে। গুলবাদিন নাইব ছিলেন বিপিএল এর প্লেয়ার্স ড্রাফটে। অন্যদিকে মোহাম্মদ ইরফানকে সরাসরি চুক্তিতে টুর্নামেন্টের মাঝপথে নিয়ে এসেছে সিলেট। রাউন্ড রবিন লিগে 10 ম্যাচ খেলে এখন পর্যন্ত 8টিতেই জিতেছে সিলেট। আর মাশরাফির দলের এরই মধ্যে প্লে অফ নিশ্চিত হয়ে গেছে এবং পয়েন্ট তালিকার শীর্ষস্থান শক্তভাবেই তারা ধরে রেখেছে। পড় বই গড় দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই প্রতিপাদ্যে আজ থেকে শুরু হলো অমর 21শে গ্রন্থমেলা 2023। বিকেল 3টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রী বাংলা একাডেমি প্রকাশিত 7টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করেন। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2022 তুলে দেন। আরও জানবো আমরা, মেলা প্রাঙ্গণে যেতে চাই। আমাদের সহকর্মী ফারহান আর ন্যান্সি অপেক্ষা করছেন আমাদের জন্য। ন্যান্সি, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এবং এখন তো মেলা সবার জন্যই উন্মুক্ত, যদিও আজ একেবারেই প্রথম দিন। দর্শনার্থী সমাগম প্রথম দিনে কেমন দেখছেন জানাবেন। সহকর্মী ফারহান আর ন্যান্সি ঠিক এই মুহূর্তে অমর 21শে গ্রন্থমেলায় আমাদের জন্য অপেক্ষা করছেন। আমরা চেষ্টা করছি এই সংযুক্তি স্থাপন করতে। এবং ন্যান্সি, এবার যদি আপনি আমাকে শুনতে পেয়ে থাকেন একটু জানাবেন, মেলায় আজ প্রথম দিনে দর্শনার্থীদের সমাগম কেমন দেখছেন? যেমনটি আমরা দর্শকদের জানাচ্ছিলাম, আজ বিকেল 3টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করেন এবং এরপরেই তো সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। বৃষ্টি, আপনি যেমনটা বলছিলেন যে এখন সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে, কিন্তু মেলায় আসলে যে দর্শনার্থী পাঠক সেই ভিড়টা কিন্তু নেই, প্রথম দিন বলে কথা। আর এছাড়াও বলতে চাচ্ছি যে প্রথম দিন ছাড়াও মেলা কিন্তু একেবারেই তৈরি না।
যেমনটা বলা হচ্ছিল যে এবারের মেলা একদম প্রথম দিন থেকে সুসজ্জিত থাকবে, সেটা কিন্তু আমরা এসে দেখিনি। মেলা একেবারেই অগোছালো, অনেকগুলো স্টলেই এখনো বই ওঠেনি, এমনকি স্টল তৈরির কাজও চলছে। আর মেলার যে প্রাঙ্গণ, সে প্রাঙ্গণ একেবারেই নোংরা হয়ে আছে, বিভিন্ন কাগজপত্র এবং যে স্টল তৈরির যে সামগ্রী, সেই সামগ্রী পড়ে আছে। একেবারেই মেলা সুসজ্জিত নয়, মেলা একেবারেই তৈরি নয় বলা যায়। আর একটু বলে রাখি যে প্রধানমন্ত্রী উদ্বোধনের পরেই আসলে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়, আপনি যেমনটা বলছিলেন। তবে এখানে দর্শনার্থীদের তেমন কোনো ভিড় নেই। মূলত যারা প্রকাশক রয়েছে তারা তাদের যে স্টল, সেই স্টল বোঝাচ্ছে, সেই কাজেই ব্যস্ত। অনেক জায়গায় আমি দেখেছি যে বিদ্যুতের যে লাইন, সেই লাইনটিও এখনো পৌঁছায়নি অনেক স্টলে। এবারের মেলায় কিছুটা পরিবর্তন রয়েছে। গত 2 বছরের তুলনায় এবারে বইমেলা অনেকটাই ভিন্ন। করোনা মহামারীর জন্য গত 2 বছর মেলা নির্দিষ্ট সময় শুরু হতে পারেনি, কিন্তু মাস জুড়ে এবার মেলা শুরু হবে। এই মেলাকে নিয়ে সবার একটা আগ্রহের জায়গা আছে, খুব স্বাভাবিকভাবেই, কারণ করোনা মহামারীর পরে একটু সবাই বইমেলা এবার একটু নতুন আঙ্গিকেই পেতে যাচ্ছে। ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইউয়ামা কিমিনোরি। সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দফতরে সাক্ষাৎকালে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এই সাক্ষাৎ শেষে জাপানের রাষ্ট্রদূত বলেছেন, জাপান ও বাংলাদেশের মধ্যে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই সম্পর্ককে আরও শক্তিশালী করতে দুই দেশ একত্রে কাজ করছে। মেট্রো রেল সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণে বাংলাদেশকে সহযোগিতাও করে আসছে জাপান। ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে বলে রাষ্ট্রদূত জানিয়েছেন। বৈঠকে জাপানের সহায়তা চলমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা হয়। বায়ু দূষণে টানা 1 সপ্তাহ ধরেই শীর্ষ অবস্থানে ছিল রাজধানী ঢাকা। আজও দূষণের মাত্রা চরম অস্বাস্থ্যকর। হাইকোর্টের কড়াকড়ি নির্দেশনার পর দূষণ রোধে পরিবেশ মন্ত্রণালয় অভিযানে নেমেছে। সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে অভিযান পরিদর্শন করেন পরিবেশ মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন। বলেছেন, দূষণ রোধে যত ব্যবস্থা নেওয়ার দরকার সবই অধিদপ্তর নেবে এবং হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী 5 ফেব্রুয়ারির মধ্যে রিপোর্ট দাখিল করবে সংশ্লিষ্ট বিভাগ। স্বাস্থ্যসম্মত পরিবেশে মানুষ বসবাস করতে পারে, সেই জন্য আমরা চেষ্টা করতে হবে হাইকোর্টের নির্দেশনা আমরা যথাযথভাবে মেনে চলব। আমরা গাড়ির কালো ধোঁয়া এবং অন্যান্য যে সকল কারণে বায়ু দূষিত হচ্ছে, এই সবগুলোই আমরা দেখি। যেখানে যানজট হবে সেখানে তো সমস্যা হয়, যে কারণে একটু বড় যেখানে যানজট মুক্ত এলাকা, সেই সব এলাকায় ইয়ে করা হবে। রাজধানীর আবাসিক এলাকায় অবৈধভাবে বিদ্যুতের বাণিজ্যিক ব্যবহারের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ডেসকো। আজও গুলশান ও বনানী এলাকায় বেশ কয়েকটি ভবনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে প্রতিষ্ঠানটি এবং তারা জানিয়েছে আবাসিক এলাকা দুটির এখন পর্যন্ত 178টি ভবন মালিককে নোটিশ দেওয়া হয়েছে। তারা দীর্ঘদিন ধরেই আবাসিকের অনুমোদন নিয়ে বাণিজ্যিকভাবে বিদ্যুতের ব্যবহার করে আসছিল। এদের মধ্যে 25-26টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আমার আশেপাশে যে কয়টা বিল্ডিং আছে সবগুলি হচ্ছে আপনার বাণিজ্যিক কার্যক্রম চলছে। গুলশান বনানীতে আমার জানার মধ্যে প্রায় 400 থেকে 500-র উপর চলতেছে। আবাসিক প্লটে বাণিজ্যিক বা আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম অপসারণ না করার কারণে সংযোগটা বিচ্ছিন্ন করা হয়েছে। আজকে এই পর্যন্ত আমরা 2টা সংযোগ এই মুহূর্তে বিচ্ছিন্ন করেছি এবং আমাদের তালিকায় আরও আছে, আমরা এরপরে সংযোগ বিচ্ছিন্ন করবো আরও। জাপানি 2 শিশু নিয়ে বাবার বিরুদ্ধে করা আদালত অবমাননার মামলার শুনানি আজ হয়নি। এর আগে এই 2 শিশুর বাবা ইমরান শরীফ যে মামলা করেছিলেন তা আদালত খারিজ করে দেন এবং মায়ের জিম্মায় থাকবে জাপানি 2 শিশু এমন নির্দেশ দেন। অপ্রাপ্তবয়স্ক 2 শিশুর কোথায় থাকলে কল্যাণ হবে সেদিক বিবেচনায় রেখে এই রায় দেওয়া হয়েছে। 2008 সালে জাপানি চিকিৎসক নাকানো এরিকোর সাথে বাংলাদেশি প্রকৌশলী ইমরান শরীফের বিয়ে হয়। দাম্পত্য কলহের জেরে 2020-এর শুরুতে বিচ্ছেদের আবেদন করেন এরিকো এবং এরপরে ইমরান স্কুল পড়ুয়া তার বড় 2 মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে আসেন। ছোট মেয়ে জাপানের মায়ের সাথে থেকে যান। ওই 2 মেয়েকে জিম্মায় পেতে মহামারীর মধ্যে গত বছরের জুলাইয়ে বাংলাদেশে আসেন এরিকো। নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দৈনিক যুগান্তরের 2 যুগ পূর্তি। এই উপলক্ষে সিলেটে কেক কাটা, র্যালি, আলোচনা সভা সহ নানা কর্মসূচি পালিত হয়। সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালিটি শুরু হয়। পরে যুগান্তর সিলেট কার্যালয়ে কেক কাটেন আমন্ত্রিত অতিথি সহ অন্যান্যরা। এই কর্মসূচিতে অংশ নেন জেলা প্রশাসক মোহাম্মদ মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী সন্দীপ কুমার সিংহ, যুগান্তরের সিলেট ব্যুরো চিফ সংগ্রাম সিংহ সহ অন্যান্যরা।
ময়মনসিংহেও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দুপুরে প্রেস ক্লাব মিলনায়তনে কেক কাটেন রেঞ্জ ডিআইজি দেবেশ ভট্টাচার্য এবং জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার মাসুম আহমেদ উপস্থিত ছিলেন। যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া হয়। পরে জেলার বিভিন্ন অঙ্গনে বিশেষ অবদান রাখায় 4 জনকে সম্মান জানানো হয়। মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর 2 বছর পার হলো। 2021 সালে বিশ্বজুড়ে চলা করোনা সংকটের মধ্যে অং সান সুচি নেতৃত্বাধীন সরকারকে হটিয়ে সামরিক জান্তা ক্ষমতা দখল করে। পাল্টা জবাবে শুরু হয় বেসামরিকদের বিক্ষোভ প্রতিবাদ আর গণতন্ত্রকামী সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতিরোধ আন্দোলন। এর ফলে গেল 2 বছরে মিয়ানমার গৃহযুদ্ধের দেশে পরিণত হয়েছে। আমি আগে একটি কারখানার শ্রমিক ছিলাম। সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর আমি বিদ্রোহী গ্রুপে যোগ দেই। সেনা হামলায় আমার 1 পা উড়ে গেছে। সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলার জন্য আমার মতো বহু তরুণ যোগ দিয়েছে বিদ্রোহী গ্রুপগুলোতে। আমরা যারা সামরিক জান্তার বিরোধিতা করেছিলাম তাদের জন্য মিয়ানমারে থাকাই অসম্ভব। অনেকে বাধ্য হয়ে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। বিরোধিতাকারীদের না পেয়ে অনেকের পরিবারের সদস্যদের আটক করা হয়। সব মিলিয়ে খুব কঠিন হয়ে উঠেছে মিয়ানমার। ক্ষমতা গ্রহণের 2 বছর পরে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধে লিপ্ত মিয়ানমারের জান্তা, এমন মন্তব্য জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ প্রতিনিধি টম অ্যান্ড্রুজের। জান্তার 2 বছরের শাসনকে আখ্যা দেন আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতার 2 বছর হিসেবে। মঙ্গলবার মিয়ানমারের সেনা শাসন বিষয়ক একটি প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘ। সেখানে বলা হয়েছে, গত 2 বছরে জান্তার পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হাজার হাজার মানুষ। 38,000 বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। 12 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। 70,000 দেশ ছেড়েছে। আর জাতিসংঘের তথ্য বলছে, দেশটিতে রাজনৈতিক বন্দীদশার শিকার 17,500 মানুষ। দারিদ্র্যসীমার নিচে অর্ধেক জনগোষ্ঠী বাস করছে। আন্তর্জাতিক সম্প্রদায় হিসেবে আমাদের ভূমিকা নিয়ে ভাবা দরকার। মিয়ানমার জান্তার বৈধতা বিষয়ক স্বীকৃতি দেয়া কতটা গুরুত্বপূর্ণ তা উপলব্ধি করতে হবে। কারণ 3টি জিনিস আমাদের টিকে থাকতে প্রয়োজন: অর্থ, অস্ত্র, বৈধতা। মিয়ানমারের জনগণের চোখে জান্তার বৈধতা নেই। পেশোয়ারের মসজিদে ভয়াবহ হামলার পর জড়িতদের ধরতে সাঁড়াশি অভিযান শুরুর ঘোষণা দিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। দেশটির নিরাপত্তা বিশ্লেষকদের অভিমত, আফগানিস্তান থেকে স্লিপার সেল সক্রিয় করা হচ্ছে এবং সেখান থেকে পাকিস্তানের উপরে ছড়ি ঘোরাতে চায় তালেবানের সশস্ত্র শাখা। এই হামলায় প্রাণহানির সংখ্যা বেড়ে 100 জনে দাঁড়িয়েছে। 225 মুসল্লি আহত হয়েছেন। হামলায় ব্যবহৃত বোমায় অন্তত 10 থেকে 12 কেজি বিস্ফোরক ছিল। তবে জোরালো বিস্ফোরণে সবাই মৃত্যুবরণ করেনি, বরং ছাদ এবং পিলার ধসে পড়ায় সেগুলো নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন অনেকে। গেল 1 সপ্তাহে রেড জোনে 140টি যানবাহন ঢুকেছে। খুব সম্ভবত কোনো একটিতে লুকানো ছিল বিস্ফোরক ও অন্যান্য সরঞ্জাম। পরে সেগুলো দিয়ে বোমা বানানো হয়। আগেই সুরক্ষিত অঞ্চলটিতে আত্মগোপনে ছিলেন হামলাকারী। সুযোগ বুঝে হাজির হয় মসজিদে। রেকর্ড 106 মিলিয়ন ইউরোতে চেলসিতে যোগ দিলেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকা এনজো ফার্নান্দেজ। দল বদলের শেষ দিনে পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে অবশেষে ব্লুজ শিবিরে নাম লেখালেন মিডফিল্ডার এনজো। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম কাণ্ডারি ছিলেন তরুণ এনজো ফার্নান্দেজ। জিতেছিলেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। এরপর থেকে টাকার থলি নিয়ে এনজোকে দলে ফেরানোর চেষ্টায় ছিল ইউরোপের ক্লাবগুলো। তবে সেই দৌড়ে বরাবরই এগিয়েছিল চেলসি। নতুন মালিক টড বেহলি এবং কোচ গ্রাহাম পটার মিলেই ঢেলে সাজাচ্ছেন ব্লুদের। শেষ পর্যন্ত ইপিএল ট্রান্সফারের রেকর্ড গড়ে এনজো ফার্নান্দেজকে দলে ফেরালো ইউরোপিয়ান এই ক্লাবটি। 2031 সালে জুন পর্যন্ত 8.5 বছরের চুক্তিতে ব্লুজ শিবিরেই যাচ্ছেন এনজো। 22 বছর বয়সে এই মিডফিল্ডারের ইতিমধ্যে মেডিকেল টেস্ট সম্পন্ন হয়েছে। 3 মাসেরও বেশি সময় পরে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মাঠে ফিরছেন জেডন সানচো। চোট কাটিয়ে স্কোয়াডে জায়গা পেয়েছেন আরেক ফরওয়ার্ড অ্যান্থনি মার্শিয়াল। শারীরিক ও মানসিক ইস্যুতে গত 22 অক্টোবরের পর থেকে কোনো ম্যাচ খেলেননি সানচো। গত সপ্তাহে তিনি অনুশীলনে ফেরেন। আর মার্শাল গত 14 জানুয়ারি ম্যানচেস্টার সিটির বিপক্ষের ম্যাচে চোটে পড়েছিলেন। লিগ কাপের সেমিফাইনালের দ্বিতীয় লেগে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দলে এই 2 তারকা ডাক পেয়েছেন। এদিকে ফরেস্টের বিপক্ষে ম্যাচের আগে ক্রিশ্চিয়ান এরিকসনকে লম্বা সময়ের জন্য হারিয়েছে ইউনাইটেড। অ্যাঙ্কেলের চোটে প্রায় 3 মাসের জন্য ছিটকে গেছেন এই ড্যানিশ মিডফিল্ডার।
ইনজুরিতে পড়েছেন পিএসজির অন্যতম বড় তারকা নেইমার। পেশিতে তিনি চোট পেয়েছেন, তাই লিগ ওয়ানে মন্পেলিয়ের বিপক্ষে আজকের ম্যাচে খেলবেন না ব্রাজিলিয়ান সুপারস্টার। ইনজুরি এতটা গুরুতর নয়, কিন্তু নেইমারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে যাচ্ছে না পিএসজি। মন্পেলিয়ের বিপক্ষে ম্যাচের জন্য নেইমারকে দলে রাখা হয়নি বলে ক্লাবটি জানিয়েছে এবং নেইমারের পেশিতে কিছু সমস্যা দেখা গেছে বলেও ক্লাব নিশ্চিত করেছে। সেই সমস্যার জন্য কয়েকদিন চিকিৎসকের অধীনেই থাকবেন তিনি। তবে চোট খুব একটা গুরুতর নয়। আগামী শনিবারের ম্যাচে ব্রাজিলীয় তারকাকে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। সৌদি আরবে ভক্তদের সমালোচনার মুখে ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসের ক্লাবের হয়ে গোল না পাওয়ায় CR7-এর উপরে ক্ষোভ ঝেড়েছেন সমর্থকরা। সৌদি আরব সুপার কাপের সেমিফাইনালে আল ইতিহাদের কাছে 3-1 গোলে হেরেছে আল নাসের। এই ম্যাচ হারায় ফাইনালের ছাড়পত্র পায়নি রোনালদোর ক্লাব এবং সেই ম্যাচে গোলের সুযোগ নষ্ট করেন পর্তুগিজ তারকা। ম্যাচ শেষে আল নাসের কোচ রুডি গার্সিয়া রোনালদোর গোল নষ্ট নিয়ে এক মন্তব্যে বলেছেন, রোনালদো যদি সুযোগের সদ্ব্যবহার করতে পারতেন তাহলে আল নাসেরকে আর হারতে হতো না। ম্যাচ শেষে রোনালদোর জার্সি নিয়ে বিরক্তি প্রকাশ করতে দেখা গেছে সমর্থকদের। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কার খবর, রোনালদোর উপরে ক্ষোভ জমছে আল নাসের ভক্তদের। ওষুধ আইন অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগামী সংসদ অধিবেশনে এই আইনটি পাশ হতে পারে এমনটি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। দুপুরে সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, নতুন আইনে অ্যান্টিবায়োটিকের যত্রতত্র ব্যবহার নিয়ন্ত্রণের চেষ্টা আছে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কেউ অ্যান্টিবায়োটিক বিক্রি বা ব্যবহার করলে অপরাধ হিসেবেই বিবেচিত হবে। এতে আইনের শাস্তির বিষয়টিও রয়েছে। আমরা আশা করি যে এই সংসদে আমরা যদি নাও পারি, আর তো এই সংসদের বেশি সময় নাই, আমরা আশা করছি আগামী যে সেশন হবে সংসদে, সেই সংসদে আমরা এই আইনটি নিয়ে যেতে পারবো এবং সেখানে আমরা ইনশাল্লাহ পাশ করাই নিতে পারবো। রংপুরের বদরগঞ্জে সালিশি বৈঠকে নামে 2 নারীকে বিবস্ত্র করে নির্যাতনের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান সহ 9 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2-এর বিচারক রুকুনুজ্জামান এই রায় দিয়েছেন। মামলায় বলা হয়, চরিত্রহীন অপবাদ দিয়ে ওই 2 নারীকে 2011 সালের 25 জুন সালিশ বৈঠকে নামে বিবস্ত্র করে নির্যাতন করা হয়। আবার এই ঘটনার ভিডিও ধারণ করা হয়। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলেই হাইকোর্ট প্রণোদিত হয়ে রুল জারি করেন। পরবর্তীতে নির্যাতনের শিকার এক নারী মামলা করেন। তদন্ত শেষে 54 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত আজ সাবেক ইউপি চেয়ারম্যান আইনাল হোসেন, ইউপি মেম্বার ইলিয়াস সহ 9 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। আন্দোলনের 92তম দিনে এসে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা। আগামীকালের মধ্যে শিক্ষকরা আলোচনায় না বসলে রোববার থেকে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা তারা দিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা ও অদক্ষতার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে বিক্ষোভ। চারুকলা ক্যাম্পাসে সকাল থেকে মূল ফটক বন্ধ করে আন্দোলন চালিয়ে যেতে থাকে শিক্ষার্থীরা এবং এ সময় শিক্ষক বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাউকেই দেখা যায়নি। আজকে শিক্ষকদের কথা ছিল যে আমাদের সাথে বসবে, আমাদের সাথে সরাসরি কথা বলবে, কিন্তু শিক্ষকরা আসেনি। প্রতিবারের মতো এবারও শিক্ষকরা আমাদেরকে কথা দিয়ে কথা রাখেনি। কোনো প্রশাসন বা কোনো ব্যক্তিবর্গ আমাদেরকে বলেনি যে আমরা অযৌক্তিক কোনো আন্দোলন করছি। তাহলে যৌক্তিক যদি আন্দোলনই হয় তাহলে কেন এতদিন পর্যন্ত প্রশাসন বা আমাদের ইনস্টিটিউট প্রশাসন এখনো পর্যন্ত অপারগ ভূমিকা পালন করছেন? আমরা শিক্ষকদের কাছে আবেদন করছি যে কালকে ওরা আমাদের সাথে এসে বৈঠক করুক, আমাদের সাথে কথা বলুক যে কেন ওরা আমাদেরকে মেইন ক্যাম্পাসে নিচে, মানে আমাদের একটি দাবি যে আমরা মেইন ক্যাম্পাসে যাব। শিক্ষা শৃঙ্খলা নৈতিকতা এই স্লোগানকে সামনে রেখে আদমজী ক্যান্টনমেন্ট কলেজে হয়ে গেল 2022-23 শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠান। সকালে উপলক্ষে কলেজ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একাদশ শ্রেণীর প্রায় 2000 শিক্ষার্থী এই অনুষ্ঠানে অংশ নেয়। প্রধান অতিথি হিসেবে ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল আল ফারুক সিদ্দিকী। বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত কলেজটি শৃঙ্খলার পাশাপাশি 5 বার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করে এবং লেখাপড়ার পাশাপাশি শৃঙ্খলা আর সহশিক্ষা কার্যক্রমে অন্যতম সেরা বিদ্যাপীঠ হিসেবেও পরিচিত আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। 2021 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শতভাগ পাস সহ 2148 জন GPA 5 অর্জন করে এই কলেজটিতে। গাজীপুরে মাসব্যাপী ইউথ প্রিমিয়ার T20 ক্রিকেট লিগের উদ্বোধন করা হয়েছে। মহানগরীর বোর্ডবাজার বটতলা এলাকার একটি মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম। এই আয়োজন করেছে জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান গাজীপুর ইউথ ক্লাব। বিভিন্ন এলাকার 10টি দল এতে অংশ নিয়েছে। আয়োজকরা জানান 2003 সালে ক্রিকেট ও সামাজিক উন্নয়নের জন্য প্রতিষ্ঠিত হয় গাজীপুর ইউথ ক্লাব।
আগামী 4 মার্চ ফাইনাল অনুষ্ঠিত হবে। এতে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী উপস্থিত থাকার কথা আছে। ইউথ প্রিমিয়ার লিগটা আমরা ইতিমধ্যেই আমাদের গাজীপুরের সর্ববৃহৎ ক্রিকেট টুর্নামেন্টে পরিণত হয়েছে সকলের ভালোবাসা নিয়ে। 2023 সাল থেকে আমরা ক্রিকেট বলের সীমিত ওভারের 50 ওভারের ম্যাচ এবং টি20 টুর্নামেন্ট আমরা আয়োজন করতে পারবো। এখান থেকে মাদক বিরোধী অভিযান শুরু করো, আমার পুলিশ তোমার সাথে আছে। আমরা এই সোসাইটিকে চেঞ্জ করতে চাই। আমরা এই সোসাইটি যেন ভালো খেলার মাধ্যমে, ভালো পড়ালেখার মাধ্যমে জাতিকে উন্নত জাতি হিসাবে আমরা প্রমাণ করতে চাই। 115 কোটি ডলারের বিনিময়ে ইসরায়েলের প্রধান বন্দর হাইফা কিনে নিল ভারতীয় বহুজাতিক সংস্থা আদানি গ্রুপ। মঙ্গলবার আনুষ্ঠানিকতা শেষে পোর্টের মালিকানা তারা পায় এবং চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ধনকুবের গৌতম আদানি নিজেই উপস্থিত ছিলেন। ইসরায়েলের তরফ থেকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সই করেন। এ সময় ভারতীয় শিল্পপতির ভূয়সী প্রশংসা করেন ইহুদি নেতা। গেল জুলাইয়ে হাইফা বন্দর বিক্রির ঘোষণা দেয় ইসরায়েল, আর তখন দরপত্র পেতে ভারতের আদানি গোষ্ঠী এবং স্থানীয় রাসায়নিক ও রসদ সরবরাহ প্রতিষ্ঠান গাদত রাষ্ট্রীয় মালিকানাধীন বন্দরগুলো বিক্রি করে বেসরকারি বিনিয়োগ বাড়াচ্ছে ইসরায়েল। সংযুক্ত আরব আমিরাতের রাজ পরিবারের সহায়তা কিংবা ইসরায়েলে বিনিয়োগ কোনো কিছুতেই ঠেকানো যাচ্ছে না ভারতের আদানি গ্রুপের দরপতন। বুধবার শেয়ার বাজারে আরও এক দফা ভয়াবহ পতন হয়েছে আদানি গ্রুপের সবগুলো কোম্পানির। এর মধ্যে আদানি এন্টারপ্রাইজের দর পড়েছে 27%। পুঁজিবাজারে তালিকাভুক্ত আদানি গ্রুপের বাকি 9 কোম্পানির দাম কমেছে, দিনে যতটা কমা যায় ততটাই। এর ফলে একদিনে আরও প্রায় $16 বিলিয়ন সম্পত্তি কমেছে গোষ্ঠীটির মালিক গৌতম আদানি। ফোর্বস ম্যাগাজিনের শীর্ষ ধনীর তালিকায় 15 নম্বরে নেমে গেছেন তিনি। এশিয়ার শীর্ষ ধনীর তকমাও হারিয়েছেন। পতন ঠেকাতে আদানি গ্রুপের কিছু প্রতিষ্ঠানের একদিনে দরপতনের সর্বোচ্চ সীমা 20% থেকে 10% এগিয়ে এনেছে ভারতের পুঁজিবাজার কর্তৃপক্ষ। ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজের স্ত্রী জোয়ানা সাঞ্চ বিচ্ছেদ চেয়েছেন স্বামীর বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে। ইতোমধ্যে সামাজিক মাধ্যম থেকে দানির সাথে নিজের যুগল সব ছবি সরিয়ে ফেলেছেন এই নারী। তবে এক নারীকে যৌন নিপীড়নের দায়ে বার্সেলোনা কারাগারে আটক আলভেজ এখনই এই বিচ্ছেদ চান না, এমনটি জানিয়েছেন স্পেনের প্রভাবশালী নারী ক্রীড়া সাংবাদিক লেটিসিয়া রিকুইজো। দানির আইনজীবী তাকে জানিয়েছেন যে তার স্ত্রী জোয়ানা বিচ্ছেদ চান, কিন্তু আলভেজ বলেছেন তিনি এখনই বিচ্ছেদ চান না। জোয়ানা তার প্রথম বক্তব্যের জন্য অনুতপ্ত, কারণ দানির পক্ষে দেয়া ওই বক্তব্য ছিল আইনজীবীর চাপে দেয়া। দর্শক উপস্থিতিতে রেকর্ড করেছে এবারে অস্ট্রেলিয়ান ওপেন। আয়োজকরা জানিয়েছেন 16 জানুয়ারি থেকে শুরু হয়ে 29 জানুয়ারি শেষ হওয়া এই টুর্নামেন্টে দর্শক উপস্থিতি ছিল 9 লাখেরও বেশি। গ্র্যান্ড স্ল্যাম টেনিসের ইতিহাসে এটি রেকর্ড দর্শক সমাগম। এর আগের রেকর্ডটি অস্ট্রেলিয়ান ওপেনেই 2020 সালের টুর্নামেন্টে 8,12,174 জন দর্শক দেখেছিল অস্ট্রেলিয়ান ওপেন। এবারের টুর্নামেন্ট সেই রেকর্ড ভেঙে দিল। কোভিড মহামারীর কারণে বিধিনিষেধ থাকায় 2021-22 সালে দর্শক উপস্থিতি তেমন ছিল না। আর সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে সব মিলিয়ে এবার অস্ট্রেলিয়ান ওপেনে উপস্থিত হওয়া দর্শক সংখ্যা 9,02,312 জন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীয়তপুরে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষে 7 জন আহত হয়েছে। পুলিশ জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের নিয়ন্ত্রণ নিয়ে জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাতবরের সাথে যুগ্ম আহ্বায়ক রাশিদুজ্জামান রাশেদের বিরোধ চলছিল। নবীন বরণকে কেন্দ্র করে সকালে 2 গ্রুপের সমর্থকরা সংঘর্ষে জড়ালে 7 জন আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। নাটোরে ধোঁয়া মানবের ঘটনা খতিয়ে দেখতে কাজ শুরু করেছে 3 সদস্যের মেডিকেল টিম। সকালে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কথিত ধোঁয়া মানব গোলাম রাব্বানির সাথে কথা বলেন মেডিকেল টিমের সদস্যরা। এই সময় রাব্বানির কিছু শারীরিক পরীক্ষা হয় এবং আরও কিছু পরীক্ষার পরেই রাব্বানির কাঁচা সুপারি দিয়ে পান খাওয়ার পরে মাথার তালু দিয়ে ধোঁয়া ওঠার কারণ জানা যাবে বলেই তারা জানিয়েছে। শুরু থেকে ঘটনাটি স্বাভাবিক দাবি করে আসলেও সিভিল সার্জন ডাক্তার রোজিয়ারা খাতুনের নির্দেশে মেডিকেল টিম গঠন করা হয়। একটা তদন্ত কমিটিও আমি গঠন করেছি। এই তদন্ত কমিটি আজকে পরীক্ষা নিরীক্ষা করে আমরা যেগুলো রিপোর্ট আসবে সেগুলো আপনাদেরকে পরবর্তীতে জানাবো। তার যদি কোনো অ্যাবনর্মালিটি থাকে তাহলে আমরা চিকিৎসা দিব।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে টিএসসিতে শুরু হয়েছে 2 দিনব্যাপী জব ফেয়ার। দেশের প্রতিষ্ঠিত 30টি কোম্পানি এতে অংশ নিচ্ছে, কাঙ্ক্ষিত প্রার্থীর খোঁজ চলছে। চাকরির বাজারে খরা কাটাতে এমন আয়োজনকে ইতিবাচক হিসেবেই দেখছেন চাকরি প্রত্যাশীরা। আয়োজকরা মনে করছে এই মেলা থেকে প্রতিষ্ঠান যেমন যোগ্য কর্মী খুঁজে পাবেন, তেমনি প্রার্থীও পছন্দসই চাকরির সুযোগ পাবেন। আমাদের গ্রুপকে সামনে আগে এগিয়ে নেওয়ার জন্য যে আমাদের ফিউচার ট্যালেন্ট আমরা এই ধরনের জব ফেয়ারের মাধ্যমে তাদেরকে অ্যাট্রাক্ট করতেছি। ইউনিভার্সিটিরা যাতে র্যাঙ্কনের 31টা এসবিইউ সম্পর্কে জানতে পারে এবং ওরা যাতে আগ্রহ প্রকাশ করে এবং ওরা যাতে আমাদের কাছে ওদের সিভিটা দেয়। এখান থেকে আমরা ট্যালেন্টগুলোকে নিয়ে আমাদের নিজস্ব প্রক্রিয়ার মাধ্যমে ইভ্যালুয়েট করে সঠিক ক্যান্ডিডেটকেই আমরা আমাদের চাকরি অফারটা তুলে ধরবো। কোম্পানিতে যে সিভি দিতে হচ্ছে সেটা হচ্ছে না, তারা এখানে আসছে, তারা আমাদের বোঝাচ্ছে। এই সেশনের মাধ্যমে আমরা জানতে পারতেছি সুযোগ সুবিধা সবগুলোর। সিভি ড্রপ করার পরে সেই সিভিতে আসলে তাদের যদি রিক্রুটমেন্ট করার মতো যদি কোম্পানি তাদের সেই ইয়েটা খুঁজে পায়, তাহলে তাদেরকে সরাসরি ইন্টারভিউর জন্য তাদের অফিসে আসলে কল করা হয়। গ্রিক দার্শনিক সক্রেটিসের ট্র্যাজিক ঘটনা নিয়ে গায়ক স্থপতি ইমনের নতুন গান ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে। তার গানের দল কুহকের চতুর্থ গান এটি। সক্রেটিসের জীবনের মতোই একদিন অন্ধকার পেরিয়ে আলো আসবেই, এই প্রত্যাশায় গানটির কথা সুর ও কণ্ঠ দিয়েছেন শিল্পী ইমন। আমি তো সক্রেটিস নই, তবু অক্লেশে বিষ পান করে নীল হয়ে যাই, এমনই গানের লিরিকের গানে গিটারে ছিলেন টনি চাকমা, সামু বড়ুয়া, মিউজিক মিক্সিং মাস্টারিং করেছেন পুলক বড়ুয়া। বিভিন্ন ধারার বাংলা গান উপহার দেবার প্রত্যাশায় গানের দল কুহক গঠন করে স্থপতি ইমন। আর তার অন্য গানের মধ্যে জলপরীর গান আকাশের পরে ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় মুক্তি পায় মুখ। এরই মধ্যে মুখ এই গানটি ব্যাপক শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এছাড়া বোকা পাখি, বালকের সুখ দুঃখ, ইরারাস সহ বেশ কয়েকটি গান প্রকাশের অপেক্ষায় রয়েছে। সক্রেটিস গানটি ছাড়াও এটি সাড়া ফেলবে বলে প্রত্যাশা করছে শিল্পী। চুক্তি লঙ্ঘন করে একের পর এক অভিযান চালিয়ে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েল। মঙ্গলবার রামাল্লায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সাথে বৈঠকে এমন অভিযোগ করেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। নেতানিয়াহু প্রশাসনের দখলদারিত্ব বন্ধে আন্তর্জাতিক মহলকে ব্যবস্থা নেওয়ার আহ্বান তিনি জানিয়েছেন এবং তার দেশ আলোচনায় প্রস্তুত বলেও জানান। জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠকের পর মঙ্গলবার রামাল্লা সফরে যান ব্লিনকেন। চলমান সহিংসতা বন্ধে আবারও ইসরায়েল ফিলিস্তিন উভয় পক্ষকে শান্ত হওয়ার আহ্বান তিনি জানিয়েছেন। রাস্তায় প্রকাশ্যে নাচার দায়ে এক যুগলকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ইরানে। সম্প্রতি তেহরানের একটি আদালত এমন রায় ঘোষণা করেছে। দুর্নীতি, পতিতাবৃত্তি, প্রপাগান্ডা ছড়ানোর অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। বিবিসি জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে গত নভেম্বর একটি ভিডিও শেয়ার করেন আমির মোহাম্মদ আহমাদি এবং তার বাগদত্তা আস্তিয়াস হাকিকি। এতে আপনারাই দেখতে পাচ্ছেন তেহরানের আজাদি টাওয়ারের সামনে তারা নাচছেন। এই ভিডিওটি ভাইরাল হলে ওই মাসেই তাদের গ্রেফতার করে পুলিশ। ধারণা করা হচ্ছে নারীদের পোশাকের স্বাধীনতার দাবিতে ছড়ানো আন্দোলনে সংশ্লিষ্টতার অভিযোগে এমন কঠোর শাস্তি দেওয়া হলো তাদের। যদিও অভিযুক্তদের দাবি বিক্ষোভের সাথে ওই ভিডিওর কোনো সংশ্লিষ্টতা নেই। আমির ও আস্তিয়াস দুজনেই ইনস্টাগ্রামের জনপ্রিয় ব্লগার। তাদের বয়স মাত্র 21 ও 22 বছর। অবসরের বয়সসীমা ও পেনশন সংস্কার ইস্যুতে প্রতিবাদে উত্তাল ফ্রান্স। শ্রম অধিকার সংগঠনগুলোর দাবি, মঙ্গলবারও দেশটিতে বিক্ষোভ প্রদর্শন করেছেন 28 লাখের মতো মানুষ। শুধু রাজধানী প্যারিসের মূল চত্বরেই জড়ো হন লাখের মতো আন্দোলনকারী। এছাড়া 200টি ফরাসি শহর ও লোকালয়ে বিক্ষোভ সহিংসতা হয়েছে। ফরাসিদের অভিযোগ, অবসরের বয়সসীমা বাড়িয়ে পেনশন ও অন্যান্য সরকারি সুবিধায় কাটছাট আনতে যাচ্ছেন প্রেসিডেন্ট ম্যাক্রন। এ সময় যোগাযোগ ব্যবস্থা স্থবির হয়ে পড়ে। শিক্ষকরাও অংশ নেয়। বেশিরভাগ স্কুল বন্ধ ছিল। পরিস্থিতি মোকাবেলায় দেশ জুড়ে 11,000 অতিরিক্ত নিরাপত্তার সদস্য মোতায়েন করা হয় এবং নীতিমালা ভঙ্গের দায়ে কমপক্ষে 30 বিক্ষোভকারীকে পুলিশ আটক করেছে। তীব্র তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল। টেনেসি থেকে টেক্সাস অঙ্গরাজ্যের সতর্কতার আওতায় 4 কোটি মানুষ, 2 জনের মৃত্যুও হয়েছে। টেক্সাসে বাতিল করা হয়েছে প্রায় 2000 ফ্লাইট। রাজ্যটিতে বিদ্যুৎহীন 30,000-এর বেশি বাড়িঘর, অনেক শহরই স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। পর্যটকদের জন্য সতর্কতা জারি হয়েছে। অস্টিন, ডালাস, আরকানসাস, মেমফিসে পুরো বরফের আস্তরের নিচে রাস্তাঘাট ঢাকা। আর্লিংটনে বরফে চাপা পড়ে গাড়ির ভেতরে একজনের মৃত্যু হয় এবং অস্টিনে 2 শতাধিক গাড়ি দুর্ঘটনার খবর পাওয়া গেছে, সেখানেও একজনের মৃত্যু হয়েছে। সপ্তাহখানেক এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আর এই ছিল আজকের সব খবরের সব আপডেট। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। নিরাপদে থাকবেন।